Wait. যে স্লাইডটা দেখতেছো আমার ল্যাপটপের যে স্লাইড এখন চলতেছে স্বাগতম লেখা দেখা যায়? জি স্যার দেখা যায়। গুড। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। জি স্যার আপনারা স্বাগত। আচ্ছা আমরা একটা ছবি দেখতেছি, এই ছবিটার লোকগুলা কি করতেছে বলে মনে হয়, কেউ বলতে পারবে? জি স্যার বলো তো কি করতেছে মনে হয়? হ্যাঁ তারা স্যার কম্পিউটারে কাজ করতেছে, কোম্পানি করতেছে। গুড। মানে অফিসের কর্মীরা কাজ করতেছে বা কি কাজ করতেছে এরকম নাকি? জি। তো আজকে আমরা বিষয়টা হচ্ছে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আমরা কাজ করব এবং কাজ পাওয়ার জন্য আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা কাজ পেতে পারি এবং নিজেরা কিভাবে কাজ নতুন কাজ ক্রিয়েট করতে বা সৃষ্টি করতে পারি। তো এই পাঠ শেষে আমরা আইসিটির ব্যবহার কর্মক্ষেত্রে প্রাপ্ত সুবিধা সমূহ বর্ণনা করতে পারবো এবং আইসিটির প্রভাবে মানুষের কাজের ধরনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবো। আইসিটি বিস্তারের ফলে নতুন কাজের সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। ঘরে বসে আয় করার ক্ষেত্রে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। এই চ্যাপ্টারটা সবার সামনে আছে তো বইটা এখন? জি স্যার। জি স্যার। এইটা দেখো, আমরা এই যে আইসিটির ব্যবহার কি কাজ করতেছি এখন বর্তমানে। শিল্প কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কাজ সাধন। শিল্প কারখানায় স্যার এমন কতগুলো পরিবেশ সৃষ্টি হয় যেখানে এতটাই গরম থাকে যে মানুষ যেতে পারবে না, তো সেই জায়গায় কিন্তু আমরা রোবট অথবা কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের মাধ্যমে সহজে সেই জায়গায় কাজ করতে পারি। মনে করো তাপমাত্রা এতটাই বেশি যে কোনো মানুষ সেখানে যেতে পারবে না, তো সেখানে কিন্তু আমরা একটা রোবট বানিয়ে সেই কাজ করতে পারি, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজই করতে পারে আমাদের এই বর্তমান টেকনোলজি। তারপরে আমরা আমাদের স্কুলেও কিন্তু আমরা হাজিরা একটা সিস্টেম করছিলাম যে তোমার আঙ্গুলের ছাপ দিলেই তুমি স্কুলে প্রেজেন্ট বলে গণ্য করা হবে। এটা কিন্তু আমাদের স্কুলে এই মেশিনটা আছে, অর্থাৎ হাজিরা স্বয়ংক্রিয়ভাবে আমরা যখন ক্লাসে হাজিরা ডাকি, আচ্ছা আমাদের স্কুল থেকে কেন হয়তো খাতায় হাজিরা ডাকে, কিন্তু যখন কোনো কোম্পানি বা কোনো অফিসে চাকরি করে তখন কিন্তু এরকম হাজিরা ডাকে না, যার যার ভাবে এরকম মেশিনের মধ্যে টিপ অথবা একটা কি বলো এটা যে ছোট কার্ড থাকবে, কার্ডটা দিলেই সারা হাজিরা কমপ্লিট, সে এতটা বাজে অফিসে প্রবেশ করছে বলে গণ্য করা হলো। তার মানে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আমরা হাজিরা দিতে পারি। তারপরে স্বয়ংক্রিয়ভাবে আমরা মালামাল গুদামজাত করতে পারি। দেখা গেছে অনেক ভারী ভারী যন্ত্রপাতি আছে যেগুলো মানুষের বহন করা সহজ না, কিন্তু এটা মেশিনের সাহায্যে বহন করা সম্ভব, এবং এই মেশিনটাই কিন্তু আবার কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়। তাহলে স্বয়ংক্রিয়ভাবে মালামাল গুদামজাতে সজ্জিতকরণ করতে পারে। টেলিফোন এক্সচেঞ্জের প্রযুক্তির ব্যবহার, টেলিফোন এক্সচেঞ্জও অনেক আমরা এখন বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যবহার ছোঁয়া লেগেছে, যার কারণে নিখুঁত ভাবে আমরা কিন্তু এখন কিন্তু ক্রস কানেকশন অথবা দেখা গেছে একজনের ফোন করে আরেকজনের কাছে যায় এরকম না, কিন্তু এখন অনেক স্বয়ংসম্পন্ন হয়ে গেছে আমাদের টেলিফোন এক্সচেঞ্জ গুলোর। আমি ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তির ব্যবহার, আমরা কিন্তু একজনের সাথে আরেকজনের কথা বলে, যেমন আমি এখন এক জায়গায় বসে আছি আমার নিজের বাসায়, তোমরা এখন তোমাদের নিজের বাসায়, আমরা উভয়ে কিন্তু এখন কথা লেনদেন করতে পারতেছি বা কথা বলে, তো আমি জিজ্ঞাসা করতেছি তোমরা উত্তর দিতেছো, আবার তোমরা আমাকে প্রশ্ন করতেছো আমি তোমাদেরকে উত্তর দিতে পারতেছি। তার মানে একটা ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার হয়ে গেছে না এখন। এখন কিন্তু আমরা আমার সাথে কথা বলতে পারতেছো, আবার ইচ্ছা করলে আমার সাথে দেখেও কথা বলতে পারতেছো, কোনো প্রশ্ন জানা থাকলে জানতে পারতেছো, আমি তোমাদেরকে উত্তর দিতেছি এবং দেখে দেখে। এটিএম মেশিনের ব্যবহার, এটা দিয়ে কি করে স্যার কেউ বলতে পারো? গুড। এটা দিয়ে তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তা টাকা তুলতে পারা যায়, আবার টাকা ট্রান্সফার করা যায়, কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় এবং টাকা উঠানো যায়। তাহলে এই একটা প্রযুক্তির দারুণ ব্যবহার না? আমি ব্যাংকে যাই একদম লম্বা একটা সিরিয়াল ধরে বসে থাকবো, দেখা গেছে সিরিয়াল আইতে আমার 4-5 ঘন্টা সময় চলে গেছে, ওই 4-5 ঘন্টা সময় আমার দেখা গেছে কোনো একটা কর্মক্ষেত্রে কাজ করলে
বিরাট ইনকাম হতো। হ্যাঁ, কিন্তু সেই ইনকামের জায়গাটা থেকে বেরিয়ে এসে আমরা জাস্ট এটিএম মেশিন দিয়ে ব্যবহার করে আমরা দ্রুত টাকা লেনদেন করতে পারি এবং আমাদের জি স্যার। সময় সাশ্রয় হচ্ছে। আর যদি এই এটিএম মেশিন না থাকতো আর ব্যাংকের মাঝে, এখনো তো আমাদের অনেক ভিড় থাকে ব্যাংকের মধ্যে, কিন্তু আমরা যখন টাকা তুলবো তখন এরকম কার্ড থাকলে আমরা একদম ইজি সহজে টাকা তুলতে পারি এবং দ্রুত। চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে না, লম্বা সিরিয়াল ধরতে হয় না। জি আমরা একটা নিজেরা একটা চিন্তা ভাবনা করি যে তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে হবে, এর দুইটি শর্ত লেখো। অর্থাৎ আমরা কিভাবে একজন দক্ষ কর্মী হব, অর্থাৎ যে যে লেভেলেই থাকি সেই লেভেলে তার চেয়ে একটু আপডেট হওয়ার চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমরা একটু থিঙ্কিং করি যে ভবিষ্যতে আমি কিভাবে দক্ষ হব। মানে আমি যেমন আমি লেখাপড়া করি, এখন দেখো আমাদের জি ক্লাসে প্রায় 200-র মতো ছাত্র আছে মেয়েদের। এখন মেয়েদের 200 ছাত্রের মধ্যে আমার ক্লাসে সর্বোচ্চ 20 জন কি 30 জন ক্লাস করে। তাহলে 200 ছাত্রের মধ্যে যদি 20 জন ক্লাস করে, তাহলে শতকরা ধরে গেছে 10%। এই 10% জি কিন্তু তোমরা অনেক দক্ষ। আর বাকি এই 90% কিন্তু এতটা দক্ষ না। তারা হয়তো দেখা গেছে স্মার্টফোন ব্যবহার করতে পারে না, অথবা স্মার্টফোন ব্যবহার পারলেও দেখা গেছে আমার সাথে ইন্টারেক্টিভ অথবা অনলাইনে ক্লাসগুলো সেরকম ভাবে ব্যবহার করতে পারতেছে না। জি তো যারা এরকম অনলাইনে ক্লাসগুলো করতে পারতেছে, বাহ অথবা প্রয়োজনে যে কোনো জায়গা থেকে নিজের প্রয়োজনীয় ক্লাসটা নিজে ডাউনলোড করে নিতে পারতেছে, এবং এই মোবাইল দিয়ে দেখা গেছে তোমার বাবা মা বা আত্মীয় স্বজনের কাছে তুমি একটা কমিউনিকেশন করতে পারতেছো সুন্দর। এই এটা 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 এটাও একটা দক্ষতা পরিচয়। কারণ একই ছাত্র দেখা গেছে একজনে স্মার্টফোনে কথাই বলতে পারে না, আরেকজনে দেখা গেছে এটার একটা ভালো ব্যবহার করতে পারতেছে। এরকম তোমার কিভাবে তুমি দক্ষতা বাড়াবে তোমরা নিজেরা চিন্তা করে দেখো যে তোমার আর কি কি, মানে সমকালীন তোমাকে কি দক্ষ হতে গেলে জি তোমার জন্য স্যার। আরো পারফেক্ট এবং ভালো হয়। জি স্যার। আইসিটি ব্যবহারে দক্ষ হওয়া যায় এবং আইসিটি যন্ত্রের কাজ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা, এইটা হচ্ছে আমাদের সম্ভাব্য উত্তর। তারপরও তোমাদের ব্যক্তিগত আরো নিজস্ব মতামত থাকতে পারে, মিলাই নাও। আগে মানুষ একটা চিঠি লিখতো এবং এই চিঠিটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতো বিদেশ থেকে, প্রায় 2 মাস 1 মাস পরে চিঠি পাওয়া যেত। আর এখন একটা চিঠি লেখে একদম কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়, যার কাছে পাঠাবো তার কাছে সেকেন্ড, নেনো সেকেন্ড বা পিকু সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডেরও ভাগ কইরা যা পাওয়া যায় সেই অংশের মধ্যে সময়ের মধ্যে আমরা একটা লোককে তথ্য পাঠাতে পারি। তো এই দুনিয়াটা কতটা সহজ হয়েছে, এটা যদি কল্পনা করে, তোমাদের বাড়িতে যদি কোনো দাদা অথবা দাদি বা নানা বা নানি থাকে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আগের দিনের লোকেরা কিভাবে একজনের সাথে আরেকজনের দূরে যোগাযোগ করছে, তখন এই চিঠির কথা বলবে। এবং এখন দেখো বর্তমানে আমরা চিঠির পরিবর্তে ইমেল দেই, SMS দেই, MMS দেই, এবং কত দ্রুত চলে যায় দেখো। আমরা একটা মেসেজ দিলাম, দেখা গেছে তোমার একটা মেসেজ, তোমার বাবা থাকে হয়তো বিদেশ, তোমার বাবাকে মেসেজ দিচ্ছে, তুমি ঠিক যে সময় দিচ্ছে এই সময় বাবা পড়তে পারতেছে সাথে সাথে। হ্যাঁ, এমন না বলে চিঠিটা আমি আজকে পাঠাইছি 1 বছর পরে যে আমার বাবা পাইছে। কিন্তু আগে এমন একটা সময় ছিল যে মানুষের কমিউনিকেশনটা খুব কষ্টদায়ক এবং সময় সাপেক্ষে ছিল, কিন্তু এখন খুব সহজ এবং খুব দ্রুত হয়ে যায়। আবার এই এখন দেখো আগে ক্যামেরা দা ছবি তুলতে খুব কষ্ট হইতো, ওই যে একটা ছবি দেখো রিল কত কষ্ট করে সেবা যত্ন করে ইয়া করতেছে। আর এখন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলাটা খুব সহজ জি এবং দ্রুত প্রিন্ট করা যায় এবং বিভিন্ন কাজ করা যায়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আগে রিল গুলা যে দাম ছিল সেই দামের হিসাব করে খুব কষ্ট করে ছবি তোলা হইতো। যেমন একটা রিলে 32টা ছবি তোলা যেত তখন। খুব একটা কি বলবো, মানে খুব একটা আহ কিপটামি করতে হইতো যে যাতে ইয়া না হয়, মানে ছবি নষ্ট না যায়। আর এখন একটা মোবাইল দিয়া কয়েক হাজার হাজার ছবি তোলে, কোন ছবি বাঁকা, কোন ছবি তেরসা, কোন ছবি লম্বা, যেটা কাটার দরকার কাটালাই, ডিলিট করা দরকার ডিলিট করলাই, কিন্তু ছবি তুলে যেটা পারফেক্ট সেটা আমি ব্যবহার করতে পারি। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। একটু ব্যবধানটা খেয়াল করে দেখো ছবির। তোমরা অবশ্যই এই ক্যামেরাতে ছবি তোলার দেখো নাই, এখন তো তোমরা সবাই ডিজিটাল ছবি ব্যবহার করো এবং ডিজিটাল ক্যামেরা ব্যবহার করো, কিন্তু এক সময় দেখা গেছে এই ডিজিটাল ছিল না, তখন এটার ভিতরে একটা রিল ছিল, এই যে এই পাশে যেটা দেখা যায় আর কি।
তাহলে আমাদের ক্যামেরার ছবি তো অনেক পরিবর্তন আসছে এবং প্রিন্ট করাও খুব সহজ। আবার অফিসে যায় কাজ করতে তো সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে, দেখো আজকে আমি কিন্তু তোমাদের ঘন্টা ক্লাস করাইতেছি, এই ক্লাসটা করার দরকার ছিল আমাদের বাতাকান্দি স্কুলে যাইয়া তোমরা ক্লাসে আসবে, আমি ক্লাসে যাব, তারপর ক্লাস করবো। কিন্তু এখন দেখো এই করোনা সিচুয়েশনে আমরা যার যার ঘরের থেকে বসে ক্লাস করতেছি, অর্থাৎ অনেক অফিসিয়াল কাজ ঘরে বসে করা যায়। এতটুকু বিশ্বাস হয়েছে তো নাকি? আবার ম্যাপ ধরে কোথায় না গিয়েও ম্যাপ থেকে বিভিন্ন তথ্য নেওয়া যায়। কোনো জায়গার বিশেষ কোনো দরকার লাগলে আমার জায়গা সম্বন্ধে বর্ণনা বা কিভাবে যাব, কোন জায়গায় যাব, এগুলা থেকে বিশেষ কোনো তথ্য জানতে গেলে আমরা ঘরে বসে গুগলের ম্যাপ দিয়ে জানতে পারি। অথবা দেখা গেছে আমি হাইটা গেলে কতক্ষণ যাইবো, বাসে গেলে কতক্ষণ লাগবে, এগুলা সব তথ্য কিন্তু আমরা ওই গুগল ম্যাপ থেকে পেতে পারি। তো অনেকটা ইজি। আবার নতুন একটা জায়গায় গেছো, যে জায়গায় হয়তো দেখা গেছে কাউকে জিজ্ঞাসা করতে হবে ভাই অমুক জায়গায় যাবো কিভাবে, কিন্তু তার চেয়ে বেশি সহজ হচ্ছে তোমার মোবাইলের মধ্যে যে গুগল অ্যাপসটা থাকে, এটাতে জাস্ট তুমি গেলে জিজ্ঞাসা করবে যে আমি অমুক জায়গাটার মধ্যে যাইতেছি, ওখানে ক্লিক করবে, দেখো তোমাকে একটা নির্দেশনা দেখাবে, ওই নির্দেশনা অনুসারে তুমি ঠিক সেভাবে যেতে পারতেছো। তাহলে তোমাকে প্রযুক্তি অনেকটা সহজ করে দিছে না? জি স্যার। এবং এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেমন মোবাইল কোম্পানিতে এখন হাজার হাজার লোক চাকরি করতেছে। যদি এই প্রযুক্তিটা না আসতো তো এতগুলা লোকের এই কর্মসংস্থানটা হইতো না। তো কাজে এই মানে তথ্য প্রযুক্তির কাছে আমাদের কর্মসংস্থানও বাড়ছে। আবার এই যে বিভিন্ন শিল্পর বিপ্লব ঘটছে, মনে করো মোবাইল সেট বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ প্রত্যেকটির জন্য কিন্তু লোকবল প্রয়োজন এবং মানে টাকা পয়সার লেনদেন হচ্ছে। মোবাইল ফোনের বিভিন্ন সেবা, যেমন এখন মোবাইলে কি দেওয়া যায়, মোবাইলে ইলেকট্রিসিটি বিল দেওয়া জানি, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, তারপরে বিভিন্ন কোম্পানির হয়তো দেখা গেছে কোনো পাওনা থাকলে সেটা দেওয়া যায়। মোবাইল দিয়ে টাকা লেনদেন করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করা যায়। ওই যে বিকাশ, রকেট, নগদ, এগুলা কি কোম্পানির বিভিন্ন ধরনের সেবা না এবং আইসিটির ব্যবহার না, খুব দ্রুত তো আমরা এই কাজটা করতে পারি। আগে তো টাকা পাঠাইলে, যেমন টাকা পাঠাইবা তুমি একটা লোক দিয়ে, তারপরে টাকা দিয়ে তারপর পাঠাইতে হতো। আর এখন কি করো, খুব ইমার্জেন্সি দরকার, মোবাইলে কবে তোমার নাম্বার কো, আমি দিয়ে দিতেছি, নাম্বার দিয়ে দিয়েছি, ওই ভদ্রলোক টাকা পাইলেছে, শেষ। তাহলে কতটা সাশ্রয় হচ্ছে এই প্রযুক্তির কারণে, সময় এবং টাকা, এটা খেয়াল করতেছো? কারণ একটা লোকের তুমি ঢাকা পাঠাইতে গেলে তার গাড়ি ভাড়া লাগবে, তার সময় লাগবে, আবার রাস্তাঘাটে কত ছিনতাইকারী, কত কিছু দুর্ঘটনা চিন্তা ভাবনা থাকে। আর এখন দেখো কত সহজ, ওই লোকের টাকা লাগবে, তার বিকাশ নাম্বার দাও, তুমি এখান থেকে টাকা ঢুকাই দাও। আর দেখা গেছে আরো হিউজ পরিমাণ টাকা, বেশি টাকা, ধরো 10-20 লাখ টাকা দিবা, তখন দেখা গেছে অনলাইন অ্যাকাউন্ট দাও, অনলাইন অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছো, ওখান থেকে অনলাইন অ্যাকাউন্টে টাকা তুলে ফেলছে, খুব সহজ। তারপরে অনেক ঝুঁকিপূর্ণ কাজ থেকেও আমরা দূর করে এই আইসিটির ব্যবহারে আমাদের অনেকটা সহজলভ্য করে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে নতুন কর্মকাজ সৃষ্টি হচ্ছে। তোমার দেখো এখন মোবাইল বিকাশের দোকানও কিন্তু, এই যে ছোট ছোট দোকানগুলোতে কিন্তু ক্যাশ আউট করা যায়, ক্যাশ ইন করা যায়। হ্যাঁ, এতে করে ওই যে একটা লোকের কর্মসংস্থান হয়েছে। কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাওয়ার কারণ কি এবং মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হয়েছে, এটা তোমরা নিজেরা একটু কল্পনা করে লিখবা। তবে আমাদের মোবাইলে কিছু কিছু মানে কি বলবো খারাপ দিক আছে, যেগুলোর কারণে আজকে আমাদের একটু হলো মানে একটু ভাবতে হয়। যেমন আমাদের অনেক ছেলে মেয়েরে অনেক বাপ মা মোবাইল দেয় না, তা আমি জিজ্ঞাসা করছি কেন মোবাইল দেয় না, স্যার মোবাইল দেয় না, এটা কয়ে চুপ করে থাকে, কার্ডটা নিয়ে থাকে। কারণ কি তোমার মোবাইল দেয় না কেন তোমার বাবা মা? কয় স্যার মোবাইল দেয় না কারণ আমি মোবাইল গেম খেলি এবং আমার খারাপ হয়, এই জন্য বাপ মা মোবাইল দেয়। এই দোষটা কি তোমার না তোমার বাপ মার? জি আমাদের। তাহলে এখন তুমি মোবাইলটা নিয়ে যদি তুমি ভালো কাজে ব্যবহার করো, নিশ্চয় তোমার বাপ মা তোমাকে সাহায্য করবে। এখন তোমার বাপ মা দেখতেছে তুমি মোবাইল নিয়ে সারাক্ষণ অনলাইনে গেমে আসক্ত হয়ে যেতেছো, তোমার বাপ মা
এই তোমার তো মৌত পুঁতে দিয়ে লাইতেছে। এটা জি। দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ পড়ে থাকো, তাহলে তোমার বাপ মা তোমার একটা নষ্ট দিকে দিয়ে দিতেছে। কাজে তোমার বাপ মা মোবাইল দিবে কেন? এখন তুমি যদি মোবাইলটা নিয়ে তোমার প্রয়োজনীয় কাজ, বাপ মার প্রয়োজনীয় কাজ করে দাও, সাহায্য করো, নিজে ভালো কাজ করো, তাহলে বাপ মা কইবো না আমার মোবাইলটা আমার মেয়েটার কাছে থাকলো, এটা আমার একটা বিশ্বস্ত কাজ করতেছে সে, জি অবশ্যই তোমাকে সেরকম রেসপেক্ট করবো। আমাদের যে এখন আবার দেখো অনেককেই আমি দেখছি ছেলে মেয়ে মোবাইলে অনলাইন ক্লাস করা যাবে না, যেগুলো আমরা যে অভিযোগগুলো পাই। তো ঠিক আছে, মোবাইলে অনলাইন করা মানে, কিন্তু মোবাইলে আবার অনলাইনে অনেক কাজ করে তারা, মোবাইলে গেম খেলে, মোবাইলে বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্ডার দিয়ে আনতে পারে, মানে অনলাইনে সব কাজ করে। ভাই, কাজ করতে গেলে সমস্যা হয়ে যায়। এই থেকে কিছু আমাদের অবশ্য অভিভাবক ও অসচেতনতার জন্য দায়ী বেশি, ছাত্রছাত্রী তো অবশ্যই দায়ী, আমরাও দায়ী। আমরা হয়তো তোমাদেরকে সেরকম প্রপার গাইড এবং প্রপার শিক্ষাটা দিতে পারতেছি না, কিন্তু তোমরা ইচ্ছা করলে এটার ভালো ব্যবহার করতে পারবে। তোমরা মোবাইলের যেমন হাজার হাজার খারাপ গুণ আছে, আবার লাখ লাখ ভালো গুণও আছে। ভালো। জি স্যার। এটার হাজার হাজার খারাপ থাকলে লাখ লাখ ভালো আছে, তো লাখ লাখ বেশি না হাজার হাজার বেশি? লাখ লাখ। তাহলে আমরা যেটা ভালো সে ভালোটাই গ্রহণ করব, খারাপটা যেটা সেটাকে বয়কট করব। এবং আগের দুইটা উত্তরের সাথে তোমাদের কি ধরনের মিলে কিনা দেখো, তোমাদের নিজস্ব মতামত থাকতে পারে। আইসিটি যন্ত্রের সফল ব্যবহারের মাধ্যমে কর্মের ধরন প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে, এবং মোবাইল ফোনের বিস্তারের ফলে মোবাইল কোম্পানির তো কাজের সুযোগ, বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সেবা খাত সৃজন হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এবার আসো একটা সবচেয়ে মজার কাহিনী, সেটা হচ্ছে এখন মানুষ ঘরে বসে ইনকাম করতে পারে এবং কাজ করতে পারে, এবং এই কাজগুলোর জন্য সারা পৃথিবীব্যাপী এই আউটসোর্সিং চলতেছে। এই আউটসোর্সিং অন্যতম একটা ওয়েবসাইট হচ্ছে ওডেক্স। আমাদের বই মনে 3টা সাইটের নাম লেখা আছে, freelancer.com, odex.com, আরটা কি আছে বইয়ের মধ্যে খুলে দেখো। এইগুলা হচ্ছে ঘরে বসে ইনকাম করার ওয়েবসাইট, এবং যারা এই কাজগুলো পারবে তারা ঘরে বসে আমেরিকা কাজ করে বেতন নিতে পারবে সহজে। তুমি হয়তো বাতাকান্দি বসে কাজ করতেছো, কিন্তু এটার হেড অফিস দেখা গেছে লন্ডন অথবা আমেরিকা অথবা সৌদি আরব, সেই অফিসে বসে বসে কাজ করতে পারতেছো। এই কাজগুলো হচ্ছে আউটসোর্সিং এর কাজ। ওয়েবসাইটের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুতিকরণ, ওয়েবসাইটে তথ্য ও যোগ করা, সফটওয়্যার তৈরি করা ইত্যাদি কাজগুলো করা যায়। জি জি তাহলে আমরা যদি বলি আইসিটিতে কোন কোন দক্ষতা ঘরে বসে আয়ের করার সুযোগ দিতে পারে, এই যে অনলাইনে ওডেক্স ফ্রিল্যান্সারের মাধ্যমে ওয়েবসাইটে উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন, ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগাযোগ এবং সফটওয়্যার তৈরি করে ঘরে বসে আয় করতে পারি। এখন দেখো একই মোবাইল, একই ল্যাপটপ, তুমি এটা বসে সারাক্ষণ নেশার মতো গেমে বা কোনো সাইডে পড়ে থাকতে পারো বা বিভিন্ন ছবি দেখতে পারো। আবার একই ল্যাপটপ, একই মোবাইল দিয়ে কিন্তু তুমি ইচ্ছা করলে ভালোভাবে কাজ করতে পারো, বিভিন্ন কাজ করে তোমার ঘরের ইনকামও করতে পারো, বাপ মাকেও দিতে পারো, স্বাচ্ছন্দ্য চলতে পারো। যন্ত্র একটাই, খারাপের রাস্তা দুইটা, ভালো রাস্তা একটা, খারাপের রাস্তা একটা। আমরা যেমন যেমন অনেকে সিজার করে, সিজার তো নিচে কোনো ছুরি দিয়ে কাটে পেটটা, তো এই ছুরিটা কাটে, আবার এই ছুরিটা দিয়ে কিন্তু মানুষ খুন করে নেয়। হ্যাঁ, মানুষ খুন করা যায়, একই কাটা কাটি, কিন্তু ওই ওই কাটা দিয়া মানুষের জীবন বাঁচায়, ডাক্তার করেন জীবন বাঁচায় কাইটা, আর ছুরি করেন এই ছুরি দিয়া জীবন শেষ করে নেয়, মানে আরেকটা মারে নেয়। একই ছুরি, দুই জায়গায় দুই রকমের ব্যবহার, ছুরি করেন মানুষ মারে, ডাক্তারে করেন মানুষ বাঁচায়। তো এরকম অবস্থা হচ্ছে এখন বর্তমানে প্রযুক্তিটা। তোমরা প্রযুক্তিটা ভালোটা গ্রহণ করবা, খারাপটাকে ছেড়ে দিবা, দেখবো অনেক ডেভেলপ হতে পারবে। আচ্ছা, আমরা একটু কিছু প্রশ্নের উত্তর দেখি। মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হচ্ছে, কেউ বলতে পারবা? আচ্ছা, আপাতত আমি নিচ্ছি না, তোমরা খালি প্রশ্নগুলো দেখো। আউটসোর্সিং এ কাজটি করা যায়, এই 4টা আছে, 4টার মধ্যে কোনটা করা যায়? এটা হচ্ছে বাড়ির কাজ। তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো তা বর্ণনা করো। আশা করি তোমরা মোটামুটি কিছুটা চ্যাপ্টার সম্বন্ধে ধারণা হয়েছে। বাকিটাও তোমরা যদি একটু নিজেরা চেষ্টা করো বাড়িতে বইয়ের সাথে মিলাইয়া, তাহলে আমার মনে হয় পারবে অনেক প্রশ্ন উত্তর দিতে। এবং এই
আমাদের কিন্তু অষ্টম শ্রেণীর যে সিলেবাসটা এটা কিন্তু খুবই সহজ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। এবং জি স্যার। কত নম্বর অবজেক্টিভ আসে? 30 নম্বর। স্যার এটা অবজেক্টিভ পরীক্ষা হবে এবং এটার কোনো লিখিত পরীক্ষা হয় না মনে হয়, নাকি লিখিত হয়? যাক আমরা জি না। যদি স্কুল খুলে বিস্তারিত আরো জানতে পারবো। স্যার আচ্ছা